স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব সংবাদের শিরোনামগুলো। কানাডা দুবাইয়ে ঢুকতে পারেনি ডাক্তার মুরাদ, দেশে ফিরে বিমানবন্দর ছেড়েছেন চুপিসারেই। পদত্যাগে বাধ্য ডাক্তার মুরাদের বিরুদ্ধে চট্টগ্রাম সহ 4 বিভাগে মামলা, আরেক আসামি নাহিদ। মার্কিন নিষেধাজ্ঞায় রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন কাদের, কল্পনাপ্রসূত বলছেন আইনমন্ত্রী। অনলাইনে MLM কোম্পানি খুলে 50 কোটি টাকা আত্মসাৎ, ডেস্টিনের 7 কর্মী গ্রেপ্তার। প্রথমবার উত্তরা থেকে আগারগাঁও পৌঁছালো স্বপ্নের মেট্রো রেল, চড়া যাবে আগামী ডিসেম্বরে। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। কানাডা ঢুকতে না পেরে দেশে ফিরে এলেন সদ্য পদত্যাগে বাধ্য হওয়া তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। বিকেল 5টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন তিনি। ঢাকা ছেড়েছিলেন বৃহস্পতিবার রাতে। অবশেষে দুবাই থেকে দেশে ফিরে এলেন সদ্য মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হওয়া তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। কানাডায় ঢুকতে না পেরে সংযুক্ত আরব আমিরাত হয়েই ফিরলেন দেশে। রোববার বিকেল 5টা 4 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন তিনি। সকাল 10:30টায় ফ্লাইটটির দুবাই ছাড়ার কথা থাকলেও তা ছেড়ে আসে 11টার দিকে। এর আগে বৃহস্পতিবার রাতে দুবাই হয়ে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। শুক্রবার দুপুরে পৌঁছেন টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে ঢুকতে না পেরে আবার ফিরলেন দুবাই হয়ে ঢাকায়। বিএনপি চেয়ারপারসনের নাতনিকে নিয়ে অশালীন মন্তব্যের পর শুরু হওয়া সমালোচনার মধ্যেই ফাঁস হয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার ফোনালাপ। এছাড়া নানা টকশো অনুষ্ঠানে বিতর্কিত কথাবার্তার কারণে তোপের মুখে পড়েন তিনি। এ অবস্থায় সোমবার রাতে মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবারই তিনি পাঠান পদত্যাগপত্র। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সহ 2 জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম এবং খুলনাতে। মামলার অপর আসামি করা হয়েছে টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদকে। নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক মন্তব্য করায় মামলাগুলো করেন বিএনপিপন্থী আইনজীবীরা। রোববার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল আইনে প্রথম মামলার আবেদন করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট AKM সাইফুল ইসলাম। এতে অভিযুক্ত করা হয়েছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও টকশো উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদকে। তথ্য প্রতিমন্ত্রী জনাব মুরাদ হাসান এবং যে ফেসবুক লাইভে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন শেখ মহিউদ্দিন হেলাল, এই দুজনের নামে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন 78 মামলা দায়ের করলাম। এই ন্যাক্কারজনক যে উনি ঘটনা ঘটিয়েছেন, মন্তব্য করেছেন, এটার আমরা তীব্র নিন্দা জানাই। অভিযোগে বলা হয় আসামিরা পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগে জাইমা রহমানকে ব্যক্তিগতভাবে অপমান ও হেয় প্রতিপন্ন করেছেন, যা নারী সমাজের প্রতি অবমাননাকর ও শাস্তিযোগ্য অপরাধ। হোসেনের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করেছেন বগুড়া বারের অ্যাডভোকেট। মামলাটা আদালতে দাখিল করা হলে আদালত মামলাটা গ্রহণ করে এটা পরবর্তী আদেশের জন্য দিন দিয়েছেন। সিলেটে অ্যাডভোকেট তানভীর আক্তার খান বাদী হয়ে ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন। এ বিষয়ে আগামী 15 ডিসেম্বর আদেশ দেওয়ার কথা জানিয়েছে আদালত। একই অভিযোগে 2 জনের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে চট্টগ্রাম ও খুলনাতে। চট্টগ্রামের মামলাটি আদেশের জন্য রেখেছে আদালত, আর খুলনার মামলার শুনানির দিন ঠিক করা হয়েছে আগামী মঙ্গলবার। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মানবাধিকার নিয়ে কথা বলার আগে যুক্তরাষ্ট্রের তাদের দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিভ্রান্তিমূলক তথ্যে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। রোববার সচিবালয়ে বিষয়টি নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্ত জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি। ঢালাওভাবে অভিযোগ এনে একটি বাহিনীর প্রধান এবং সাবেক কর্মকর্তাদের চিহ্নিত করে নিষেধাজ্ঞা প্রদান অযৌক্তিক, মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে এ ধরনের সিদ্ধান্তই এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কয়েকটি এনজিও ও কিছু ব্যক্তির বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা অনভিপ্রেত, দুঃখজনক ও অগ্রহণযোগ্য। কতটুকু ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী হয়েছে কিনা, সেটি ডিপ্লোম্যাটিক নর্মস এখানে লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। ব্যান আরোপ করেছে, এটা অনভিপ্রেত, দুঃখজনক, অগ্রহণযোগ্য, ইনইফ্যাক্ট। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেন তিনি। মানবাধিকার লঙ্ঘন করে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাবসহ অন্যান্য বাহিনীর কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র যাত্রায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কথা বলেছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সত্য নয় বলেও দাবি করেছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাসী, তারা যথাযথ প্রক্রিয়া মেনে চলে। আনিসুল হক দাবি করেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বক্তব্য না শুনে এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত হয়নি। এটি কল্পনাপ্রসূত বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানতে আরও অপেক্ষা করতে হবে বলে জানান আইনমন্ত্রী। যেই সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। বাংলাদেশের কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই। ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে বলেও দাবি করেন তিনি। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। ক্ষমতার লোভে সরকার বাংলাদেশকে সারা বিশ্বে চরম লজ্জায় ফেলে দিচ্ছে বলেও দাবি তার। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গুরুতর অসুস্থ হলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। জোরালো আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা সম্ভব নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব। যে এই সরকার যারা ক্ষমতা জোর করে দখল করে আছে, তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। আমাদের কোনো কর্মকর্তাদের উপরে এই ধরনের একটা কলঙ্কজনক আপনার একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বা আমাদের দেশের জন্য এই লজ্জা সৃষ্টি করা হয়েছে। সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তবে পুলিশের দাবি তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় গোয়েন্দা পুলিশের 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মৃত বাবুল সর্দারের স্বজনরা জানিয়েছেন, শনিবার সকালে এক নারী আকস্মিক তাদের বাড়িতে ঢুকে ঘরে কিছু রাখেন। এরপর ওই নারী বাইরে থাকা অবস্থায় গোয়েন্দা পুলিশের একটি দল ঘরে তল্লাশি চালায়। 35,000 টাকা এবং 50 বোতল ফেন্সিডিল উদ্ধারের কথা বলে বাবুল সর্দারকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশের দাবি, গোপন খবরে বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ আটক করা হয় তাকে। আসে আমাদের এখানে বাসের মালপে যাওয়ার আব্বু ধরে ঘরে নিয়ে গেছে, আমার ভার গায়ে হাত তুলেছে, আমার আব্বুর গায়ে হাতে বয়স্ক হলে, তারপর আমার আব্বুর গায়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মেরেছে। ঘরের ভেতরে 35,000 টাকা ছিল, টাকাগুলোও নিয়ে গেছে। তারপরেও কেন করলো এরকম আমার আব্বুর সাথে? মামলা কার্যক্রম পরিচালনা করতে টাইম লাগার কারণে তারা আসামিকে নিরাপদ হেফাজতে রাখে। নিরাপদ হেফাজতে থাকা অবস্থায় আনুমানিক রাত 3টা থেকে 5টার মধ্যে যে কোনো সময় আসামি পরিহিত লোকে কাইতেন বলে যে নাইলনের সুতা, এটা দিয়ে সে গলায় ফাঁস নেয়। তো জাপান থেকে আসা 2 শিশু আপাতত 2 দিন
মা ডাক্তার এরিকো নাকানোর কাছে থাকবে। একই সঙ্গে 15 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করে ওই দিন তাদের আপিল বিভাগে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 5 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরিকোর করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে বলা হয়েছে 2 শিশু বাংলাদেশে বাবার কাছে থাকবে। মা বছরে 3 বার 10 দিন করে মেয়েদের দেখতে আসতে পারবেন। সব খরচ বহন করতে হবে বাবা ইমরান শরীফকে। সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তা 3 মাস পর পর অগ্রগতি প্রতিবেদন জমা দেবেন। আজকে রাত 10টার মধ্যে মায়ের কাছে বাচ্চাদের পৌঁছে দিতে হবে, মা যেখানে আছে, এবং 15 তারিখে 9:30টার মধ্যে বাচ্চাদেরকে কোর্টের সামনে আসতে হবে এবং অ্যাপিলিয়েশন একটা অর্ডার পাস করবেন। এদিকে 2 মেয়ে জেসমিন এবং লাইকাকে রেখে আগামী সপ্তাহে একাই দেশে ফিরছেন জাপানি নারী নাকানো এরিকো। সঙ্গে নিয়ে যাচ্ছেন বাংলাদেশে রেখে যাওয়া মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আর বেদনা। তার ধারণা বাবার সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্তকে একদিন ভুল মনে করবে তারা। 11 বছরের জেসমিন আর 9 বছরের লাইকা 2 মেয়েকে জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে এসেছিলেন জাপানি মা নাকানো এরিকো। গেছেন আদালতে, তবে রায় পক্ষে না আসায় একাই ফিরতে হচ্ছে দেশে। বছরে 3 বার এসে দেখে যেতে পারবেন মেয়েদের। মেয়েদের জন্মের পর থেকেই তাদের সব কাজ করেছেন নিজ হাতে। বয়স কম বলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আছে উদ্বেগ। আমি ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা এখনো অনেক ছোট। কদিন পর তারা কৈশোরে পড়বে। তাদের শরীর মনে পরিবর্তন আসবে। মা ছাড়া ঠিকমতো শিশু বড় হতে পারে না। পেশায় চিকিৎসক এই জাপানি নারীর আরও শঙ্কা, বড় হয়ে বাবার সঙ্গে থেকে যাওয়াকে ভুল মনে হলে বিষণ্ণতায় ভুগবে তারা। তাদের মা সম্পর্কে ভুল বোঝানো হয়েছে, মিথ্যে বলা হয়েছে। এভাবে আমার মেয়েদের সঙ্গে সুন্দর সম্পর্ক নষ্ট করা হয়েছে। তারা মার সঙ্গে থাকতে চায় না, অথচ একদিন তারা ভুল বুঝতে পারবে। 2 বোনের অপেক্ষায় জাপানে থাকা এরিকোর আরেক মেয়ে 7 বছরের সোনিয়াও এই দূরত্বে আশাহত। তার মতো তার মনও ভেঙে গেছে বলে মর্মাহত এই জাপানি মা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 মাসে বিনিয়োগের টাকা হবে দ্বিগুণ। প্রতিটি শেয়ারের দাম 1800 টাকা। এমন অফারে ডেস্টিনির সাবেক কর্মীরা খুলেছে 4টি অনলাইন প্রতিষ্ঠান। লেনদেন চলছিল বিকাশ নগদে। এভাবেই তারা হাতিয়ে নিয়েছে প্রায় 50 কোটি টাকা। অভিযুক্ত 7 জনকে গ্রেপ্তার করে সব কথা জানিয়েছে সিআইডি। ওয়ার্ল্ড বেস্ট প্ল্যাটফর্ম মাইডিন আসছে বাংলাদেশে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, কাছে বিচার দিলাম, জয়েন করব না ওই বিপদে পড়ব। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। গ্রাহক প্রলুব্ধে অভিজাত হোটেলে এমন দৃশ্য ধারণ করে দেখাতো সাবেক ডেস্টিনির কর্মীরা। আস্থা অর্জনে দামি স্যুট পরে করত কর্মী সমাবেশ। রাজস্বিক এই জীবনযাপনের পেছনে আছে সাধারণের কষ্টে জমানো টাকা। করোনার সময় দ্বিগুণ লাভের আশায় এ প্রতারণায় পা দিয়েছে পোশাক শ্রমিক থেকে শুরু করে ছোটখাটো দোকানি। এখন পথে বসেছেন তাদের সবাই। 5000 টাকার মতো পাইছি ফেরত। তারপরে সে বলতেছে যে আপনি যদি স্টার হন, স্টার হলে আপনার 150 আইডি নিতে হবে। 150 আইডি নিলে আপনি স্টার 20,000 টাকা বেতন পাবেন। আমাদের বড় ভাই যে এটা এভাবে আমাদের প্রবণ দেখে যে কাজটা করবে, সেটা আমরা বুঝতে পারি না। এই টাকাগুলা আমি আমার বর দিয়ে আমাকে এক জায়গা থেকে এনে দিচ্ছে, মানে সুদ বাবদি। ওই যে ওরা যেভাবে বলেছে যে 2 মাসের মধ্যে মূল টাকাটা চলে আসবে, পরেরগুলা প্রফিট। বিদেশে আবাসন ব্যবসায় বিনিয়োগের লোভ দেখিয়ে গ্রাহককে বোকা বানাতো তারা। ব্যবহার করত যুক্তরাজ্যের ওয়েবসাইট। প্রথম অ্যাকাউন্ট ওপেন করতে হলে 1850 টাকা দিতে হয়, কোথাও কোথাও 2000 টাকা দেওয়ার পরে আপনি রেজিস্টার্ড হয়ে গেলেন তাদের। এখন আপনি একজন কাস্টমার আনতে পারলেই, মানে আরেকটি যদি অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে 50 টাকা। এখানে 4টা অন্তত প্ল্যাটফর্ম পেয়েছি তাদের। 4টা প্ল্যাটফর্মে আমার ধারণা অন্তত 5-6 লাখ লোক হতে পারে। এভাবে 2 মাসে 4 প্রতিষ্ঠানে প্রতিটি থেকে আসতো 10 থেকে 12 কোটি টাকা। তাদের বিজনেস এন্টারপ্রেনিউরশিপ একটা চেঞ্জ করেছে, সেখান থেকে তারা প্রায় 10 কোটি টাকা নিয়েছে। তো এখানে আমরা 4টা ধরেছি। আমার ধারণা এখানে 40-50 কোটি টাকার লেনদেন হয়েছে এবং এই টাকা সবই জনগণের টাকা। আর যে টাকাগুলো তারা নিয়েছে বিভিন্ন ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করেছে।
যেরকম নগদ ব্যবহার করেছে, নগদের তারপরে বিকাশ ব্যবহার করেছে। প্রাথমিকভাবে বিদেশ সফর বা আইফোন গিফট দিয়ে গ্রাহকদের ফাঁদে ফেলত এই প্রতারক চক্র। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 6 জনের মৃত্যু হয়েছে। মৃতদের 4 জন পুরুষ এবং নারী 2 জন। এরই মোট প্রাণহানি হলো 28,028 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 21,612 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 329 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.52%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,79,325 জনে। সুস্থ হয়েছেন আরও 288 জন। এ নিয়ে মোট সুস্থ 15,44,150 জন। ওমিক্রনে আক্রান্ত 2 ক্রিকেটার ভালো আছেন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাদের মাধ্যমে অন্য কেউ আক্রান্তের তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। খেলোয়াড়ের ইতে যে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে তারা ভালো আছে এবং আতঙ্কের আমি মনে করি কোনো কারণ নাই। আমরা তাদেরকে আইসোলেশনে রেখেছি এবং এখন পর্যন্ত কারো গায়ে এটা আরো গেছে, কারো শরীরে গিয়েছে বা কেউ আক্রান্ত হয়েছে সেই খবর আমাদের কাছে এখনো নাই। ডিসেম্বরে 50 এবং এপ্রিলের মধ্যে দেশের 80% মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। রোববার বিকেলে এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশকে 12 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা যৌথভাবে উপহার দিয়েছে সুইডেন, সুইজারল্যান্ড এবং নরওয়ে। কোভ্যাক্সের আওতায় এসব টিকা পেয়েছে বাংলাদেশ। অনুষ্ঠানে 3 দেশের রাষ্ট্রদূতরা টিকা হস্তান্তর করেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার কাছে। এ সময় স্বাস্থ্য সচিব বলেছেন, করোনা মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন ডিজিটাল ডিভাইস রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মের মেধা তুলে আনতে সক্ষম হয়েছে সরকার। নতুন প্রজন্মই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ 2021 পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রথমেই তথ্য প্রযুক্তি খাতে অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী 2008 সালের নির্বাচন ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। এ সময় দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সন্তোষ জানান তিনি। দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে অনেক কিছু তারা আজকে তৈরি করছে, যা বাংলাদেশের জনগণ সেই সেবাটা পাবে। তাদের যে মেধা, তাদের যে মনন, সেটা বিকশিত হবার সুযোগ, এটাও এই ডিজিটাল বাংলাদেশ না করলে এটা বোধহয় কখনো সম্ভব হতো না। বা তাদের ভিতরে এই যে মেধাটা রয়ে গেছে সেটাকে বের করে নিয়ে আসা এবং সেটা দেশের কাজে লাগানো, এটাই ছিল সবথেকে বড় লক্ষ্য। তো আমি মনে করি সেখান থেকে আমরা সত্যি অনেক বেশি সাফল্য অর্জন করতে পেরেছি। তুলে ধরেন ডিজিটাল ডিভাইস তৈরি ও রপ্তানি নিয়ে সরকারের পরিকল্পনা ও আশাবাদ। সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে আমাদের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং রপ্তানি, আমার মনে হয় যে এটা সকল খাতকে ছাড়িয়ে যাবে। এই ডিজিটাল ডিভাইস আমরা যদি রপ্তানি করতে পারি, আর তার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে 2025 সাল নাগাদ এই ডিজিটাল ডিভাইসের খাতে $5 বিলিয়ন রপ্তানি উন্নীত হবে। পরে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি খাতের 4টি প্রকল্প। তথ্য প্রযুক্তির এ পরিকল্পনায় দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শান্তিতে বিশ্বাসী হলেও আঘাত এলে বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা আঘাতের সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির 81তম বিএমএ কোর্সের কমিশন প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেছেন। এবারে 8 বিদেশি ক্যাডেট সহ 103 জন নবীন অফিসার কমিশন লাভ করেছেন। রোববার সকাল 9:30টায় বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে শুরু হয় কুচকাওয়াজের মূল আনুষ্ঠানিকতা।
শুরুতে কুচকাওয়াজ পরিদর্শন করে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। কিছুক্ষণ পর ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী রবিন অফিসারদের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার নির্দেশনা দেন। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, কাজে এই স্বাধীনতার চেতনাকে সবসময় সমুন্নত রাখতে হবে। এই আদর্শ নিয়েই নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কারো সঙ্গে বৈরিতা নয় নীতিতে বিশ্বাসী ছিলেন। বর্তমান বাংলাদেশও সেই পথে আছে। তবে ফোর্সেস গোলের আওতায় যে কোনো শত্রুকে মোকাবেলায় বাংলাদেশ এরই মধ্যে সক্ষমতা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সজাগ ও সতর্ক থাকতে সামরিক বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। দেশে বিদেশে দায়িত্ব পালনের দক্ষতা পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সকল মহলে প্রশংসা অর্জন করেছে। আমি যখন বিদেশে যাই, সকলে যখন প্রশংসা করে, গর্বে আমার বুকটা ভরে যায়। এই সুনাম ধরে রাখতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি। নবীন অফিসারদের বাবা মারাও তাদের সন্তানরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগে উজ্জীবিত থাকবে বলে জানান। কমিশন প্রাপ্ত 103 জনের মধ্যে 7 জন নারীও কমিশন লাভ করেছেন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল মেট্রো রেল। রোববার সকাল 11টায় আগারগাঁও স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরীক্ষামূলক চলাচলে কোনো সমস্যা হয়নি। আগামী বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে চালু করা হবে বলে আশা কর্তৃপক্ষের। রোববার সকাল 11টা নির্ধারিত সময়েই উত্তরা থেকে ছেড়ে আগারগাঁও স্টেশনে এসে থামে মেট্রো রেল। ভায়াডাক্টের ওপর দিয়ে এবারই এত দূরত্ব অতিক্রম করল বৈদ্যুতিক ট্রেনটি। সকাল থেকেই স্টেশন এলাকায় বিশেষ প্রস্তুতি নেয় কর্মকর্তারা। পুরোপুরি কাজ সম্পন্ন না হলেও সবকিছু তদারকি ছিল চোখে পড়ার মতো। শ্রমিকদের মাঝে ছিল আলাদা উচ্ছ্বাস। সবাই আসতেছে, দেখতেছে, কিন্তু আমাদের এই প্রজেক্ট কাজ করে আমি অনেক গর্বিত। যে সেফটি বলি, প্রোগ্রেস বলি, কোয়ালিটি বলি, সমস্ত কিছুই খুবই ভালো। যেটা আমরা বাহিরে যেই কাজগুলো করে আসছিলাম, এখন বাংলাদেশে আসার পরেও সেম কাজগুলোই দেখতেছি। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, পরীক্ষামূলক এ যাত্রার সফলতা। আগামী বছরের মাঝামাঝিতে মতিঝিল পর্যন্ত লাইন বসানো হবে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে আগামী সেপ্টেম্বর 2022 মাসের মধ্যে আমাদের যে যাত্রীবিহীন যে ট্রায়াল রানটা আছে সেটা আমরা শেষ করতে পারবো, এবং বাকি যে 3 মাস আছে সেই সময়ই আমরা প্রস্তুতি গ্রহণ করব, যাতে আগামী 2022 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে মেট্রো রেল বাণিজ্যিকভাবে চলাচল করতে পারে। এখন পর্যন্ত মেট্রো রেলের 6 সেট ট্রেন দেশে এসেছে। সোমবার ডিপোতে পৌঁছবে আরও 2 সেট। ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেট্রো রেল। তবে বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেলের টেকসই সুফল পেতে স্টেশন কেন্দ্রিক সড়ক ব্যবস্থাপনার উন্নয়নও প্রয়োজন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাকিবুল সাকিবরা বিশ্বকাপ জিতেছে, সেই সাহস তো কাজে লাগবেই। তবে আমি ওদের ট্রফি জিততেই হবে এমন চাপ দিতে চাই না। বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে 16 জানুয়ারি। এ গ্রুপে প্রতিপক্ষ ইংল্যান্ড, আরব আমিরাত ও কানাডা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলারদের দাপটে বাংলাদেশ ক্রিকেট লিগ। বিসিএল এর প্রথম দিন শেষে ভালো অবস্থানে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি সাউথ জোন। রাজশাহীতে সাউথ জোনের 2 জাতীয় তারকা নাসিম ও মাহাদি নিয়েছেন 5টি করে উইকেট। তাতে 260 রানে অল আউট হয় ইসলামী ব্যাংক ইস্ট জোন। সর্বোচ্চ 61 রান করেন আশরাফুল। জবাবে কোনো উইকেট না হারিয়ে 3 রান তুলেছে সাউথ জোন। চট্টগ্রামে বিসিবি নর্থকে 219 রানে অল আউট করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। রবিউল শুভাগতদের দারুণ বোলিংয়ে সুবিধা করতে পারেনি নর্থ জোন। পারভেজ ইমন 46 আর মার্শাল আয়ুবের 35 রানে 200 পার করে তারা। জবাবে বিনা উইকেটে 61 রানে দিন শেষ করে নর্থ জোন। মিজানুর 18 ও মিঠুন 43 রানে অপরাজিত আছেন। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে কাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ড্র করে কিছুটা চাপে লাল সবুজরা। ভুল থেকে শিক্ষা নিয়ে
ভুটানকে হারানোর প্রত্যয় অধিনায়ক মারিয়া মান্ডার। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেও প্রত্যাশা মতো 3 পয়েন্ট পাওয়া হয়নি বাংলাদেশের। স্ট্রাইকারদের ব্যর্থতায় ভুগেছে দল। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে একাদশ কি হবে তাই নিয়ে চিন্তায় কোচিং স্টাফেরা। রিজার্ভ বেঞ্চেও তেমন নির্ভরযোগ্য স্ট্রাইকার নেই, যে কারণে তহুরা ঋতুকে ফ্রন্টলাইনে রেখেই মূল পরিকল্পনা সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে ফুটবলাররা আত্মবিশ্বাসী ভুটানকে হারানোর ব্যাপারে। আমরা তো নেপালকে প্রেসারের উপরে রেখেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে যে আমরা গোল করতে পারি নাই। আমাদের প্রত্যেকটা ম্যাচে যে উইন করতে হবে সেভাবে লক্ষ্য, আর ভুটানের সাথে আমরা উইন করতে হবে। আমার যে কালকে অনেক সুযোগ হয়েছিল, ওগুলা নেক্সট ম্যাচে হচ্ছে ওই সুযোগগুলো যদি পাই ওগুলো কাজে লাগাবো। এদিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়ে এরই মধ্যে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রেখেছে ফিফা র্যাঙ্কিংয়ে 168 নম্বরে থাকা ভুটান। দুর্দান্ত ছন্দে রয়েছে প্রেমা, সব শেষ ম্যাচে একাই করেন 2 গোল। বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, তাতে আমরা সতর্ক, তবে আমাদের খেলোয়াড়রাও উজ্জীবিত। স্বাগতিকদের হারানোর সব কৌশল কাজে লাগাতে চাই আমরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হয় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ভুটানের বিপক্ষে সেরাটা দিতে না পারলে ফিকে হয়ে যেতে পারে লাল সবুজদের ফাইনালের স্বপ্ন, কেননা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2 দল খেলবে ফাইনালে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামবে বড় দলগুলো। লা লিগায় মাদ্রিদ ডার্বি আকর্ষণের কেন্দ্রে। বার্নাব্যুতে রিয়ালের অতিথি আতলেতিকো। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। লিগ ওয়ানে পৌনে 2টায় পিএসজি লড়বে মোনাকোর বিপক্ষে। লা লিগায় ফর্মের তুঙ্গে রিয়াল মাদ্রিদ। 16 ম্যাচ খেলে হার মাত্র 1টিতে, রয়েছে সবার শীর্ষে। সব ধরনের প্রতিযোগিতায় টানা 9 ম্যাচে লস ব্লাঙ্কোদের জয়। এই জয়রথের নেপথ্যে বেনজেমা ভেনিসিয়াস জুটি। এই দুই স্ট্রাইকার মিলে লা লিগায় এরই মধ্যে 22 গোল করেছেন। লিগে গেল মৌসুমে গড়ে প্রতি ম্যাচে রিয়ালের গোল ছিল 1.8, যা এখন 2.3। আনচেলত্তির অধীনে অদম্য রিয়াল। এখন পর্যন্ত আমরা অন্যদের চেয়ে ভালো খেলেছি, তবে লিগ এখনো শেষ হয়নি, আরো 6 মাস খেলতে হবে। তাই তুষ্ট না হয়ে ভবিষ্যৎ নিয়ে মনোযোগী হতে চাই। আতলেতিকো অ্যাটাকের বড় শক্তি লুইস সুয়ারেজ। চোট কাটিয়ে ফিরেছেন উরুগুয়ান ফরওয়ার্ড। গ্রিজম্যান ফেলিক্সের সাহচর্যে সান্তিয়াগো বার্নাব্যুতে ত্রাস হয়ে উঠতে পারেন সুয়ারেজ। আতলেতির আগের ম্যাচের ফরমেশন পরিবর্তন হতে পারে। মাত্র 3 জন ব্যাক নিয়ে রিয়ালের চ্যালেঞ্জ সামলানো কঠিন হবে। ঐতিহ্যবাহী ডার্বিতে রিয়ালের 89 জয়ের বিপরীতে আতলেতিকোর জয় 39টি। রিয়ালের সঙ্গে শেষ 10 বারের লড়াইয়ে 6 বার আমরা ড্র করি। ওদের সঙ্গে সবসময় প্রতিযোগিতা হয় আমাদের। রিয়াল জানে সামনের ম্যাচটি তাদের জন্য সহজ হবে না। এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে শীর্ষে থাকা পিএসজির চ্যালেঞ্জ মোনাকো। লিগে টানা 2 ম্যাচে জয় পায়নি মেসির দল। অন্যদিকে মোনাকো শেষ 2 লিগ ম্যাচ জিতেছে। চোটের কারণে নেইমার ও ড্রাক্সলারকে এই ম্যাচেও পাবে না পিএসজি। রামোস ট্রেনিংয়ে ফিরলেও পুরো ফিট না হওয়ায় একাদশে জায়গা পাবার সম্ভাবনা কম। সেরিয়াতে নিচের সারির দল কাইল্লারির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান। এ ম্যাচ জিতে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ইন্টারের। লিগে টানা 4 জয়ে আত্মবিশ্বাসী নেরাজ্জুরিরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধের 24 বছর আগেই বঙ্গবন্ধু ছক এঁকেছিলেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রোববার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় তিনি জানান, বঙ্গবন্ধুর ডাকে সবাই যে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে যাবে তা ওই সময় অনেকেই বিশ্বাস করতে চায়নি। এ সময় মন্ত্রী বলেন, দেশবিরোধীরা এখনও নানাভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, উন্নয়নের মিরাকেল হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিত। অনেক ক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বের রোল মডেল বলেও জানান স্পিকার। তরুণ প্রজন্মকে আমাদের কাজে লাগাতে হবে, কেননা তাদের যে মেধা, তাদের যে দক্ষতা, মানে এটা তাদের সাথে কথা বললেই বোঝা যায়। স্বাধীনতার সিদ্ধান্ত নিয়েছেন 24 বছর আগে এবং প্রস্তুত করেছেন জাতিকে 24 বছরে। তারপর বঙ্গবন্ধুর নির্দেশে চূড়ান্ত যুদ্ধের নেমে পড়ে। করোনায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি 10 জনে 7 জন কর্মসংস্থান হারিয়েছেন। একই সময় প্রায় 6 মাসের জমানো অর্থ সংসারের কাজে ব্যয় করেছেন।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। সকালের রাজধানীর ব্র্যাক ইন প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেছেন, মানুষের জীবন মান উন্নয়ন এবং দারিদ্রতা দূরীকরণে কাজ করছে সরকার। গেল বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে এর প্রভাব পড়তে শুরু করে সব মহলে। এতে নতুন করে দরিদ্র হয়েছেন অনেকে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এক গবেষণায় বলা হয়, মহামারীর সময়ে চর ও হাওর থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর 70% বেশি লোক কাজ হারিয়েছেন। এসব জনগোষ্ঠীর 20% লোক সংসার চালাতে গড়ে 35,000 টাকা সমপরিমাণ জমানো অর্থ খরচ করেছেন। আবার 47% বেশি মানুষ গড়ে 52,000 টাকার বেশি ঋণ নিয়েছেন, যা পরিশোধে তাদের 2 বছরের বেশি সময় লাগবে। অনেকের আবার মজুরিও কমেছে। যা বরাদ্দ দেই এটা খরচও করতে পারি না। এখন এটা কি আমার প্রতিষ্ঠানের দুর্বলতা, নাকি আমি এমন ভাবেই বরাদ্দ দেই যে এটা খরচ হবে না আমি জানি? সেইটা একটা বড় চিন্তার জায়গা। গুড গভর্নেন্স একটা বড় সমস্যা। অনুষ্ঠানে জানানো হয়, সরকারের আয় ব্যয়ের কোনো সঠিক হিসেব নেই। সঠিক পরিকল্পনা গ্রহণে তথ্য উপাত্তের ঘাটতিকে অন্যতম বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। ডেটা হেজিটেন্সি ইটসেলফ ইজ এ গ্রেট প্রবলেম, কারণ এটা মানে হচ্ছে যে ডেটা রিয়েল টাইম কারেক্ট ডেটা নিয়ে একটা নার্ভাসনেস উইদিন গভর্নমেন্ট। সো ডেটা হেজিটেন্সি ইজ এ potentially a great barrier, not just pandemic management. এই সময় পরিকল্পনা মন্ত্রী জানান, দারিদ্র্য দূর করাই এখন সরকারের মূল লক্ষ্য। অভ্যন্তরীণের বাইরে কি বলবো, বিদেশের বাধাও আছে। আমাদের এজেন্ডা খুব পরিষ্কার, দারিদ্র্য দূরীকরণ বা দারিদ্র্যের উপশম। আমাদের এজেন্ডা খুবই পরিষ্কার, জীবনমানের উন্নয়ন। করোনায় সরকারের আয় কমে গেছে, এজন্য ব্যয়ের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নেয়ার তাগিদ দেন বক্তারা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের 6 রাজ্যে অন্তত 30টি টর্নেডোর আঘাতে প্রাণ গেছে 83 জনের। এর মধ্যে শুধু কেন্টাকিতেই 70 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা 100 ছাড়াতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন রাজ্যের গভর্নর। ইলিনয়ে প্রাণ গেছে 6 অ্যামাজন কর্মীর। ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। শুক্রবার রাতে আরকানসাস, টেনেসি, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি রাজ্যে টর্নেডো সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়াবহ হবে তা আন্দাজ করতে পারেননি বাসিন্দারা। শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের 6 রাজ্যে আঘাত হানে অন্তত 30টি শক্তিশালী ঝড়। 227 মাইল এলাকা জুড়ে চলে ধ্বংসযজ্ঞ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চল। দুর্যোগের সময় মেফিল্ডের একটি মোমবাতি কারখানায় কাজ করছিলেন শতাধিক শ্রমিক। এদের বেশিরভাগকেই বাঁচানো যায়নি। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করে কেন্টাকি সরকার। স্মরণকালের ভয়াবহ টর্নেডো সাক্ষী হয়েছে কেন্টাকি। বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করছি আমরা। গ্রেস কাউন্টি, বিশেষ করে মেফিল শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আশ্বাস দিচ্ছি আমরা এই ক্ষতি কাটিয়ে উঠব। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কেন্টাকিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সাথে এতটুকু আশ্বাস দিতে চাই, এই বিপদে তারা একা নন। ফেডারেল সরকার তথা গোটা দেশ তাদের পাশে রয়েছে। আমরা এক হয়ে এই বিপদ মোকাবেলা করব। টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে আরকানসাস, টেনেসি, ইলিনয় রাজ্যের একাংশ। ইলিনয়ে জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদামের ছাদ ধসে পড়ে ঘটেছে প্রাণহানি। টর্নেডোর প্রভাবে টেনেসি রাজ্যে বেশ কয়েকটি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত এলাকায় আটকা পড়েছে অনেক মানুষ। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালির সিসিলিতে গ্যাস বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন ধসে অন্তত 4 জন নিহত হয়েছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে 2 নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে সিসিলির রাভানুসার একটি আবাসিক এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও 7 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। তাদের উদ্ধারে কাজ চলছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। সেখান থেকে বিটকয়েন নিয়ে দেয়া এক পোস্টে দেশজুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় অ্যাকাউন্ট, তবে অল্প সময়ের মধ্যেই সেটি উদ্ধার হয়।
রোববার সকালে ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে হ্যাক করে ছড়ানো বার্তা এড়িয়ে যাওয়ার আহ্বানও। ভারতের গণমাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় ভারতে বিটকয়েন বৈধতা পাচ্ছে এমন দাবি করা হয়েছে। মহাকাশের অজানা রহস্য জানতে নতুন ধরনের টেলিস্কোপ নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছে নাসা। নক্ষত্র বা গ্রহাণুর খসে পড়া কিংবা ব্ল্যাক হোলের মতো রহস্য উন্মোচনে কাজ করবে প্রতিষ্ঠানটির নতুন মিশন এক্সট্রা টেলিস্কোপ। মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। সেই কৌতূহল মেটাতেই দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করে আসছেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশে কিভাবে তারা খসে পড়ে বা কৃষ্ণ গহ্বরের আসল রহস্য কি ইত্যাদি নিয়ে গবেষণা এবার নতুন রূপ পাচ্ছে। 9 ডিসেম্বর থেকে এক্সট্রা টেলিস্কোপ নামে নতুন মিশন শুরু করেছে নাসা। যুক্তরাষ্ট্রের কেপ ক্যানভেরাল থেকে IXPE মহাকাশযানে করে পাঠানো হয়েছে নতুন এই টেলিস্কোপ। আমরা প্রতিদিনই এই মহাকাশকে নতুন করে আবিষ্কার করছি, একই সাথে এটিও আবিষ্কার করার চেষ্টা করছি আমরা কোথা থেকে এসেছি। আমাদের নতুন মিশনের লক্ষ্য মহাকাশের বস্তুগুলো কোথায় হারায় তা বের করা। এক্সরে টেলিস্কোপ আরও বিশদভাবে লক্ষ্য করে দেখবে মহাকাশের নতুন বিষয়গুলো। আগে আবিষ্কৃত বিষয়গুলোকেও নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবে টেলিস্কোপটি। আগে থেকেই আবিষ্কার করা জায়গাগুলোতে যখন আমরা নতুন করে মিশন চালাই, সেখানে আমরা আরো নতুন তথ্য খুঁজে পাই। এমন অনেক কিছুই পাওয়া যায় যা আগে কেউ চিন্তাও করেনি। একই সাথে যে আবিষ্কারের জন্য মানুষ কয়েক দশক ধরে অপেক্ষা করছে। নাসা জানিয়েছে ইতালীয় বিজ্ঞানীদের তৈরি করা নতুন এক্সরে টেলিস্কোপটি খুবই সংবেদনশীল। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর ও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য